শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা, অসাম্প্রদায়িক দেশ করার অঙ্গীকার। নির্বাচনী প্রচারে চমক দেখাতে চায় আওয়ামী লীগ, গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমকে। নির্বাচনী হাওয়ায় টালমাটাল ফেনীর রাজনীতি, জোটের প্রার্থী নিয়ে নানা সমীকরণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরো থাকছে, মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, চলছে শেষ মুহূর্তের কাজ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। সকাল 7:01 রাজধানীর মিরপুরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে 3 বাহিনীর চৌকস দল। এরপর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যোদ্ধাহত উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর স্মৃতিসৌধে ভিড় জমায় সর্বস্তরের মানুষ। শোক আর শ্রদ্ধায় তারা স্মরণ করে শহীদদের। পরাজয় যখন নিশ্চিত, তখন দেশকে মেধাশূন্য করতে ঘৃণ্য চক্রান্তে নামে পাকিস্তানি সেনা আর এদেশীয় দালাল। 1971-এর 14 ডিসেম্বর তারা হত্যা করে বুদ্ধিভিত্তিক সূর্য সন্তানদের। স্বাধীনতার এত বছর পরও বুদ্ধিজীবী হত্যার কাঙ্ক্ষিত বিচার না হয় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আদিত্য মামুনের রিপোর্ট। ভারতীয় উপমহাদেশের মুক্তি আন্দোলনে সবসময় তীক্ষ্ণ বুদ্ধি আর জীবন দিয়ে স্বাধীনতার পথ সুগম করেছে এই বাংলার সূর্য সন্তানেরা। ব্রিটিশ থেকে পাকিস্তানি সবারই ভয় ছিল বাংলার বাঘ হিসেবে খ্যাত অকুতভয় যোদ্ধাদের। রাজপথ থেকে যুদ্ধের ময়দান সবখানি বাংলার দামাল সন্তানেরা ভরকে দিয়েছে প্রতিপক্ষকে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, তখন পাক জান্তার দল বুদ্ধিজীবী হত্যার নীল নকশা আঁকে। বিজয়ের পতাকা ওড়ার আগে ঢাকার রাজপথ রঞ্জিত হয় মেধাবী সন্তানদের রক্তে, যে ঘটনার উদ্যোক্তা ছিল জামায়াতে ইসলামী। রাজাকার আলবদর আল শামস শান্তি কমিটির সদস্যরা তালিকা ধরে ধরে বাড়ি থেকে তুলে এনে হত্যা করে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকদের। স্বকীয় বৈশিষ্ট্যের সমুজ্জ্বল শ্রেষ্ঠ সন্তানদের নৃশংস হত্যা দৃশ্য মনে করে জাতি আজও শিউরে ওঠে। জাতিসত্তার যে অতীত ঐতিহ্য, সেগুলাই তো মনির চৌধুরী, জহির রায়হান, আলতাফ মাহমুদরা ধরে রেখেছিলেন। দেশ স্বাধীন হচ্ছে মুসলিম লীগ, জামাতে ইসলামী বুঝতে পারছে নিশ্চিহ্ন করলে শুধু মেধাশূন্য হয়ে যাচ্ছে না, যে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তারা জানে। কিন্তু বড় মুশকিলটা হচ্ছে এই যে লেগেসি, জাতিসত্তার যে হাজার বছরের ইতিহাস, যেগুলো ধারণ করে জহিরায়ন হয়েছিলেন, এটাকে মুছে ফেলার একটা অত্যন্ত কার্যকর ধাপ হয়। ৭১-এর মানবতা বিরোধীদের বিচারের আওতায় আনা গেলেও বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার প্রক্রিয়ায় বিলম্বের সুযোগ নেই বলে মনে করেন মুক্তিযুদ্ধ গবেষক মফিদুল হক। ইতিহাসের যে দায়, যে ট্রুথ অ্যান্ড জাস্টিস, সেটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট বাংলাদেশের ৭৩ সালে গৃহীত হয়েছিল, সেটা আবার জেগে উঠল 2010 সালে, ট্রাইব্যুনাল গঠিত হলো এবং সেখানে কিন্তু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটাও বিশদভাবে বিচার করে রায় দেওয়া হয়েছে। পলাতক খুনিদের আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করতে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। এই হত্যাকাণ্ডের যারা নায়ক, পাকিস্তানিরাও তাদের গা বাঁচিয়ে তারা চলে যেতে পেরেছে, কিন্তু যারা এদেশীয় দোষর তারা অনেকেই আদালতে তাদেরকে বিচারের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে, কিন্তু কেউ কেউ এখনও পালিয়ে আছেন। চৌধুরী মঈনুদ্দিন যেমন লন্ডনে আশ্রয় নিয়েছেন, আশরাফুজ্জামান আমেরিকায় আশ্রয় নিয়েছেন। ফলে একটা দায় কিন্তু আমাদের এখন রয়ে গেছে। এই হত্যাকারীদের অবশ্যই ওই দেশে হোক, আন্তর্জাতিক আইনে কিন্তু ইউনিভার্সাল জুরিসডিকশন বলে একটা কথা আছে, কাজেই ওই দেশেও বিচার হতে পারে
বাংলাদেশেও বিচার হতে পারে। বুদ্ধিজীবী হত্যাকারীরা এই দেশে দিব্যি রাজনীতি করছে, ভোগ করছে সব ধরনের সুবিধা। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে আবারও ফনা তুলে দাঁড়াবে দেশদ্রোহী দল। এটা শুধু যে ব্যক্তির বিচার তা নয়, এটা তো একটা গোষ্ঠী, একটা মতাদর্শ, সেই বিচারটা তো আমাদের করতে হবে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, এবারই নির্বাচনী প্রচারে নানা চমক রাখবে আওয়ামী লীগ। গেল 15 বছরে দেশের উন্নয়ন তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করতে থাকবে ভিন্ন মাত্রা। এক্ষেত্রে সামাজিক মাধ্যমকে গুরুত্ব দিয়ে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠন এরই মধ্যে সেরে নিচ্ছে নিজেদের প্রস্তুতি। অপেক্ষা শুধু প্রতীক বরাদ্দের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নির্বাচন মানেই ভোটের উৎসব। ভোটারদের মন জয় করতে দলীয় স্লোগান আর নানামুখী প্যারোডি গান থাকে উৎসবের কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনী আচরণবিধি মেনে এরই মধ্যে প্রচারের মাঠে নামার প্রস্তুতি সেরেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে সরব থাকবে আওয়ামী লীগ। ক্যাম্পেইনের জন্য এরই মধ্যে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার বিভাগ। গেল 15 বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নের চিত্রকে প্রাধান্য দিয়েই চলবে প্রচার। তৈরি হচ্ছে নতুন থিম সং, থাকবে পোস্টার, লিফলেট, যেখানে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ব্যক্তিগত ভাবমূর্তি ও জনপ্রিয়তাকে তুলে ধরা হবে। 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ হলে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচারে নামবে আওয়ামী লীগ। 20 ডিসেম্বর সিলেটে প্রথম জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 20 তারিখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা আমাদের নেত্রী মাজার জিয়ারতের মধ্যে দিয়ে জনসমাবেশ করবেন। বিগত নির্বাচনগুলোতে দলীয় সভাপতি শেখ হাসিনা যেভাবে জেলায় জেলায় গিয়ে জনসভায় অংশ নিয়েছেন, এবারও তেমনটি দেখার অপেক্ষায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। নির্বাচনী হাওয়ায় টালমাটাল ফেনীর রাজনীতি। ফেনী 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন চৌধুরী নাসিম লড়বেন বর্তমান এমপি জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তারের সঙ্গে। আর ফেনী 2 আসনে এবারও নিজামুদ্দিন হাজারীর উপর আস্থা রেখেছে আওয়ামী লীগ। ফেনী 3-এ জাপার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে লড়তে হবে নৌকার প্রার্থী আবুল বাশারের সঙ্গে। তবে ভোটাররা চান হানাহানি মুক্ত নির্বাচন। যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তাকেও বিপদে আপদে পাশে চান ভোটাররা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। এই চিত্রই বলছে বদলে যাওয়া আধুনিক ফেনীর গল্প। চট্টগ্রামের প্রবেশদ্বার ফেনী, দেশের প্রথম 6 লেনের ফ্লাইওভার যোগাযোগ খাতের মাইলফলক। গোটা এলাকা জুড়েই অবকাঠামোগত উন্নয়ন এই জেলার শোভা বাড়াচ্ছে। যোগাযোগেও রীতিমতো বিপ্লব ঘটেছে। সবুজের বুক চিরে চলে গেছে গ্রামীণ সড়ক। ফেনীর গ্রামগুলোতে পৌঁছেছে শহুরে সুবিধা। দৃষ্টিনন্দন অবকাঠামো ছাড়াও 250 শয্যার হাসপাতালটি জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। 10 শয্যার আইসিইউ সেবা চালু হওয়ায় এখন আর ঢাকা কিংবা চট্টগ্রামে খুব কমই আসতে হচ্ছে রোগীদের। আরও একটি নির্বাচন যখন সামনে, তখন শহরের চায়ের দোকানগুলোতে ভোটের সাথে উন্নয়নের আলাপ। ভোটারদের চাওয়া সহিংসতা মুক্ত শান্তিপূর্ণ উৎসবের ভোট। ভোটে সুস্থভাবে হোক, আমরা চাই নিরপেক্ষ নির্বাচন চাই। আর সবাই ভয়ভীতির ঊর্ধ্বে থাকে যাতে ভোট দিতে পারে। নাগরিক হিসেবে যদি আমি ভোটটা দিতে পারি, আমি নিজের কাছেও ভালো লাগবে। এমপিদের কাছে চাওয়া পাওয়ার কথাও জানালেন ভোটাররা। একটা দাবি থাকবে যেন বেকার যুবকদেরকে নিয়ে
একটা প্রশিক্ষণ কর্মশালা তৈরি করে একটা মেডিকেল কলেজ দরকার, সরকারি একটা স্টেডিয়াম প্রয়োজন আন্তর্জাতিক মানের। প্রতিশ্রুতিবদ্ধশীল এমন প্রার্থী, ঢাকা বসি না থাকা, এলাকায় থাকা, কোনো অসুবিধা হলে এমপিকে যাই জানাইতে পারে এমন এমপি আমরা আশা করি। একসময় বিএনপির ঘাঁটি ছিল ফেনী। উন্নয়নের সাথে বদলেছে সেই চিত্র। এবার 3টি আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। ফেনী 1 আসনে নৌকার প্রার্থী আলালউদ্দিন নাসিমকে লড়তে হবে বর্তমান এমপি শিরিন আক্তারের সঙ্গে। এই আসনে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপিরও প্রার্থী রয়েছে। ফেনী 2-এ বর্তমান এমপি জেলা সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীতেই আস্থা আওয়ামী লীগের। তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জাতীয় পার্টি, ইসলামী ঐক্যফ্রন্ট ও তৃণমূল বিএনপির প্রার্থীদের সঙ্গে। ফেনী 3-এ বর্তমান এমপি জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আওয়ামী লীগের আবুল পাশার। এই আসনে প্রার্থী আছে ইসলামী ঐক্যফ্রন্টের। তবে সবগুলো আসনেই জয়ের আশাবাদী জেলা আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন দৃশ্যমান এবং বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করছে। এই কারণে আওয়ামী লীগকে আগামীতে জনগণ নৌকার প্রতীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে। জাতীয় পার্টিও ভোটের উৎসবের সরব। 3টি আসনেই যোগ তাদের। হোসেন মাহমুদ এরশাদ 9 বছর সফল রাষ্ট্রনায়ক হিসাবে এদেশের মানুষের উন্নয়ন করেছে। সেই উন্নয়নের আলোকে আমি মনে করি যে আমার ফেনীবাসী আমাদের 3টি আসনেই আমাদেরকে বিজয়ী করবে। আগামী 7 জানুয়ারি ভোট দেওয়ার অপেক্ষায় জেলার 12,44,000 ভোটার। মানিক শিকদার, 21 টেলিভিশন। সংবাদ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বেনাপোলে চলছে ট্রাক টার্মিনাল নির্মাণের কাজ, রাজস্ব বাড়ার আশা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় চায়ের আড্ডায় বইছে ভোটের হাওয়া। দর্শক, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি পার্বত্য জেলা রাঙ্গামাটির 299 নং সংসদীয় আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। রাঙামাটিতে কিরকম আপনার দৃষ্টিতে কিরকম উন্নয়ন হয়েছে এখানে? এখানে দেখছি আরো অনেক উন্নয়ন দরকার বলে আমি মনে করি। কারণ এখানে অনেক পাহাড়, পানি, এখানে যাতায়াত ব্যবস্থার একটু উন্নয়ন দরকার। যাতায়াত চিকিৎসা সেবা তো পাচ্ছি, কিন্তু এখানে তো ভালো চিকিৎসা হচ্ছে না। সামান্য একটু ইয়ে হলে চিটিয়াং রেফার করতেছে। আমাদের যাতায়াতে একটু অসুবিধা হয়। যেগুলো মনে করেন অনেক দূর থেকে আসে, ওগুলোতে মনে করেন গরিব লোকটাকে ওদের একটু সমস্যা হয়। ওরা যদি এখানে চিকিৎসা পায় তাহলে ওনাদের জন্য একটু ভালো হয় আর কি। বর্তমান চলাকালীন পরিস্থিতি তো এখনো মোটামুটি এখানে স্বাভাবিক আছে। তবে ভোটের সময় সরকার জনগণকে কিভাবে সুযোগ সুবিধা দিবে এটা এখন সরকারের উপর নির্ভরশীল। মানে সরকারে বুঝবে বিষয়গুলো। তো সরকার যদি জনগণকে সুবিধা দেয় আমরা অবশ্যই ভোট দিতে যাব। সে আমাদের যোগ্য, সে আমাদের জনগণের পাশে থাকতে পারে বা জনগণকে উপহার করতে পারে, ওই ধরনের প্রার্থীকেই আমরা যাচাইবাদ করে আমরা দিয়ে দেব। যে আসলে এই রাঙামাটির উন্নয়নের জন্য কাজ করবে তাকে আমরা অবশ্যই ভোটটা দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে রাঙামাটিতে বিগত আমলে অবশ্যই উন্নয়ন হয়েছে, কি হয় না সেটা জনগণ জানে, অবশ্যই জানে কতটুকু উন্নয়ন হয়েছে। তো এবারও যারা যে উন্নয়নের পক্ষে থাকবে, যে রাঙামাটি গণমানুষের পক্ষে কথা বলবে, যে মানুষের সাথে সুন্দর করে মানুষের অধিকার নিয়ে কথা বলবে, আমরা তাকেই ভোট করি। 5 বছর পরে একটা ভোট আসে, না দিলে তো পরের তৃপ্তি মিশে না। ভোট তো অবশ্যই দেবো, সুস্থভাবে ভোট হবে, ভোট কেন্দ্রে যাবো। উন্নয়ন মোটামুটি সরকার পাঁচটানা যেভাবে চলেছে, কিন্তু উন্নয়ন হয়েছে। দাম বিক্রি হয়ে গেছে, আমাদের দাম তো বিক্রি হয়নি। জিনিস কিনে করতেছে বেশি এবং দোকানে পুঁজি বেশি, কিন্তু লাভ নাই। সরকার আশা করি আমাদের ব্যবসা যেহেতু ফাইন্যান্সিয়ালি একটু বাড়ি বিক্রি করে যাতে এটাই যদি আমাদের অনুমতি নেই, এটাই ভালো হবে।
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। স্মৃতিসৌধের আশপাশের এলাকা এবং ঢাকা আরিচা মহাসড়কের পরিচ্ছন্নতার কাজও শেষ পর্যায়ে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। লাখো শহীদের স্মৃতির মিনার জাতীয় স্মৃতিসৌধ সেজেছে লাল সবুজের আভায়। শনিবার বাঙালির গর্বের 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ ঘিরে নানা প্রস্তুতি। মূল বেদিসহ পুরো এলাকা ধুয়ে ফেলার পর প্রধান গেট পর্যন্ত লাল ইটের পথকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে নানা রঙের ফুল গাছ। মহামান্য রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার আসবে এই উপলক্ষে আমরা যাবতীয় লাইট, সিসিটিভি, সাউন্ড সিস্টেম, ইলেকট্রিকের যাবতীয় কাজকর্ম শেষ করতেছি। কাজ শেষ, এখন আমরা বাইরে কাজ করতেছি, আর 2 দিন লাগবে আমাদের পেইন্টের কাজ। বিজয় দিবসের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন সামরিক, বেসামরিক ও প্রশাসনের কর্মকর্তারা। এরই মধ্যে চূড়ান্ত মহড়াও হয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন কূটনীতি মিশনের প্রধানগণ আমাদের স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাদের শ্রদ্ধা জানানোর জন্য এই সাভার স্মৃতিসৌধে আগমন করবেন। স্মৃতিসৌধ ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমর ইসলাম, 21 টেলিভিশন। বেনাপোল স্থলবন্দরে সক্ষমতা বাড়াতে 289 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে আধুনিক ট্রাক টার্মিনাল। 24 একর জায়গার উপর টার্মিনালটি নির্মাণ কাজ শেষ হলে এখানে একসঙ্গে 1200 ভারতীয় পণ্যবাহী ট্রাক দাঁড়াতে পারবে। এছাড়া বিশ্ব ব্যাংক ও সরকারি অর্থায়নে বেনাপোল বন্দরের আধুনিকায়নে নেওয়া হয়েছে আরও কিছু প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের রাজস্ব ও গতিশীলতা বাড়বে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বেনাপোল স্থলবন্দরে প্রতিদিন ভারত থেকে দেশে আসে গড়ে 10,000 মেট্রিক টন পণ্য, আর এসব রাখা হয় 50টি শেড ও ইয়ার্ডে। এসব শেড ও ইয়ার্ডের ধারণ ক্ষমতা মাত্র 50,000 টন। এ অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে 289 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি ট্রাক টার্মিনাল। প্রকল্পটির কাজ শেষে একসাথে 1200 ট্রাক পার্ক করা যাবে। এছাড়া 193 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক বাস ও প্যাসেঞ্জার টার্মিনাল, বন্দরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, সুউচ্চ বাউন্ডারি ওয়াল ও স্টাফ ডরমেটরি ভবন নির্মাণ এবং পণ্য পরিমাপে বসানো হচ্ছে উচ্চ ক্ষমতার 2টি স্কেল। বন্দর ব্যবহারকারীরা বলছেন, উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে বন্দরের সক্ষমতা বাড়বে, মিলবে উন্নত সেবা। বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের এই উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে আমি মনে করি ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেমন ত্বরান্বিত হবে, সরকার রাজস্ব আহরণ করবে, প্লাস আমাদের ট্রাক শ্রমিকদের অনেক অসুবিধা সেগুলো লাঘব পাবে বলে আমি মনে করি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রকল্প পরিচালক আশা করছেন, কার্গো ভেহিকেল ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে আগামী বছরের জুনে। প্রয়োজনীয় বরাদ্দ প্রকল্পটি সম্পাদনের জন্য সরকার ইতিমধ্যে আমাদেরকে এটা বরাদ্দ প্রদান করেছে। তো অবশ্যই আমরা প্রকল্পটি জুন 2024-এর মধ্যে সম্পন্ন করব এবং সম্পন্ন হবে আমি আশা করি। স্থলবন্দরে যে ড্রয়িং, ডিজাইন এবং কারিগরি যে নির্দেশনা, সেগুলোকে একদম সমুন্নত রেখে গুণগত মান শতভাগ নিশ্চিত করি আমরা এসএসআর গ্রুপ এখানে কাজটা করছি। গত অর্থবছরের বেনাপোল স্থলবন্দর থেকে রাজস্ব আদায় হয় 5,786 কোটি টাকা। এ সময় আমদানি হয় 20,35,499 মেট্রিক টন পণ্য। রত্না জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা, অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার। নির্বাচনী প্রচারে চমকে দেখাতে চায় আওয়ামী লীগ, গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমকে। নির্বাচনী হাওয়ায় টালমাটাল ফেনীর রাজনীতি, জোটের প্রার্থী নিয়ে নানা সমীকরণ।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/history24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।